নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে। একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে। রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন করছে এবং তার উত্তর খোঁজবার চেষ্টা করছে। আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা রাখবো, যেই অভয়ের মৃত্যুর খবরে রীতিমতন গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যে সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, যার নাম সঞ্জয় রায়। কিন্তু সেই সঞ্জয় রায় কে এই সঞ্জয় রায়, তার পরিচয় বা কি? আদৌ হাসপাতালের সঙ্গে তার কোনো রকমের কোনো যোগসূত্র রয়েছে কিনা, কিভাবেই বা এই ঘটনায় তার নাম জড়িয়ে গেল, সমস্ত বিষয় নিয়ে একটু জানবার চেষ্টা করি। সেটা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। একটু সেটা জানবার চেষ্টা করি যে এই সঞ্জয় রায়, যাকে এই হত্যার ঘটনার নেপথ্যে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, তার পরিচয়টা আসলে কি? দেখো, প্রাথমিকভাবে তোমাকে জানিয়ে রাখবো যে যেমনটা হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগে এই সঞ্জয় রায় দীর্ঘদিন ধরে আয়ার কাজ করছে এবং এর আগেও ডাক্তারদের সঙ্গে, অর্থাৎ মেল অ্যাটেন্ডেন্সের কাজ করতো এবং এর আগেও ডাক্তারদের সঙ্গে বহুবার সে বিতর্কে জড়িয়েছিল। এবং সেমিনার রুমটি থেকে যে হেডফোনটা পাওয়া গেছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেই হেডফোনটা হয়তো সঞ্জয়। হাসপাতালে কাজ করতো না বা হাসপাতালের প্রত্যেকটা কোণা চেনে না এরকম একজন লোকের পক্ষে হাসপাতালের ভেতরে ঢুকে এই ধরনের ঘটনা ঘটানোটা একটু কিঞ্চিৎকর অসম্ভব। কাজে সেই জায়গা থেকে যেরকম হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন ধরে মেল ওয়ার্ডে ইনি অ্যাটেন্ডেন্টের কাজ করতো এবং একে গ্রেফতার করার মূল কারণ হচ্ছে যে এর থেকে আরো অনেক কিছু জানতে পারা যাবে বলেই প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে যেরকমটা প্রশ্নটা উঠছে, প্রশ্ন থাকছেই, কিন্তু এর পাশাপাশি যে তথ্য পুলিশদের তরফ থেকে জানানো হচ্ছে যে বহিরাগতরা, তাহলে সেক্ষেত্রে বহিরাগতরা হাসপাতালে ঢুকে এই ধরনের ঘটনা বা এত রাত্রেবেলা বহিরাগত কিভাবে হাসপাতালে ঢুকছে, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যে দীর্ঘদিন ধরে চেস্ট মেডিসিন ওয়ার্ডে এই ব্যক্তি, এই সঞ্জয় নামক ব্যক্তি মেল অ্যাটেন্ডেন্টের কাজ করতো, অর্থাৎ রোগীর পরিবারের তরফ থেকে বা হাসপাতালের তরফ থেকে একটি করে গ্রিন কার্ড দেওয়া হয়। সেই গ্রিন কার্ডে যে রোগীর পরিবারের আত্মীয়রা থাকতে পারে না, তাদের বদলে এই ধরনের অ্যাটেন্ডেন্টকে এই কার্ডগুলোকে হ্যান্ডওভার করা হয়। তার বদলে রোগীর পরিবারের তরফ থেকে এই অ্যাটেন্ডেন্টদেরকে টাকা দেওয়া হয়। সেই রকম কাজই করতো এই সঞ্জয়। এবং পুলিশের ধারণা এই সঞ্জয়কে গ্রেফতার করার পরে আরো বেশ কিছু সূত্র হয়তো উঠে আসবে যে কিভাবে এই ঘটনা এই হাসপাতাল চত্বরের মধ্যে ঘটলো। তনয়া, একদমই তাই। কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা হয়তো যতই তদন্ত এগোবে ততই হয়তো গোটা বিষয়টা আরো পরিষ্কার হবে। লাগাতার আমরা এই খবরের দিকে নজর রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অভয়ার হত্যা, যেভাবে নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে, তাতে একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। সেই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজবার আমরা চেষ্টা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি চিকিৎসক কুণাল সরকার, এবং আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে তা হচ্ছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, যেখানে কর্তব্যরত একজন মহিলা যিনি চিকিৎসা তৎপরতা, অর্থাৎ তার পরিষেবা তিনি জারি রেখেছেন, কিন্তু তারপরেও তাকে বাঁচানো সম্ভব হলো না, সে সুরক্ষা হলো না, তাকে এইরকম ভাবে হত্যা করা হলো। এর প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া সবার প্রথম নেব, তারপর বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। কুণাল বাবু, প্রথম কথাটা হলো যে আমরা নানান দিক দিকে একটা কিছুটা এগিয়ে যাওয়ার, উন্নতি করার চেষ্টা করছি, সেগুলো খুব ভালো কথা। কিন্তু আমরা যেটাকে আজকে একটা ভদ্রস্থ নিরাপদ হাসপাতাল ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার বলে মনে করি, যেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রাইভেট হসপিটালের বেলায় অনেক বডিরা দেখেন, কমিশনরা দেখেন, এনএবিএইচ দেখে, সবাই দেখে। তো সেই রকম আমরা একজন ডাক্তার হিসেবে চাইব যে আমাদের গভর্নমেন্টের যে সমস্ত হাসপাতালগুলি আছে, টিচিং হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সেই সব হাসপাতালেও আজকে ডাক্তারদের কাজ করার মতো একটা পরিবেশ, তাদের একটা নিরাপত্তা, যে মহিলা ডাক্তাররা কাজ করছে তারা যাবে মোটামুটি নিরাপদভাবে নিজেদের মান সম্মানকে বজায় রেখে তারা কাজ করতে পারে। তো এগুলো তো আজকের দিনে ভাবার সময় এসেছে। আমরা যখন 40 বছর আগে মেডিকেল কলেজে ট্রেন করেছি, মেঝেতে শুয়ে উটিতে অক্সিজেন সিলিন্ডার মাথায় দিয়ে ট্রলির ওপরে ঘুমোতাম। তো আশা করি যে সেই খানিকটা আদিম আধা বর্বর টাইপ অফ পরিস্থিতি কি আজকেও 40 বছর পরে একই জিনিস থাকবে? তাহলে প্রথম একটা প্রশ্ন তো আসবে যে একটি কর্তব্যরত ডাক্তারের পক্ষে, এবং বিশেষত সেই ডাক্তার যদি একজন অল্প বয়সী মহিলা হয়, তাহলে সেমিনার রুমে বিশ্রাম নেওয়াটা কি, এটা কি একটা সভ্যতার চিহ্ন?
যে একটা ডাক্তার সে 24 ঘন্টা ধরে 48 ঘন্টা ধরে একটা অতন্দ্রভাবে সে ডিউটি দেবে, তারপর তাকে একটা মেঝেতে সেমিনার রুমে ঘুমোতে হবে, খানিকটা বিশ্রাম করতে হবে ফর রেস্ট, এটা তো অ্যাকসেপ্টেবল আজকের দিনে হতে পারে না। আর প্রতিটা মাথা হাসপাতাল পিছু আমরা প্রচুর প্রচুর সমিতি, প্রচুর প্রচুর পোস্ট, প্রচুর প্রচুর প্রিন্সিপাল, এডুকেশনের লোক, হেলথ সার্ভিসের লোক, রোগী কল্যাণ সমিতির লোক, তারপরে বিভিন্ন মানে প্যারা পলিটিক্যাল অর্গানাইজেশনদের তো অভাব নেই। তো তাদের তো আজকে এগুলো দেখার বিষয় যে আজকে আমরা নিশ্চয়ই রোগীদের দেখছি যে হাসপাতালগুলো তো এক একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের শুধু এপিসেন্টার নয়, যে ডাক্তাররা কাজ করছে, যে ছেলেমেয়েরা কাজ করছে, নার্সরা কাজ করছে, এত হেলথ কেয়ার এমন একটা জায়গা যেখানে 50%-এর ওপরে ওয়ার্কফোর্স হচ্ছে মহিলা। তো তাদের যদি আমরা একটা নিরাপদ, একটা মান সম্ভ্রম থাকে, সেই রকম একটা ফেসিলিটি আজকের দিনে 2024 সালে যদি আমরা দিতে না পারি, সেটা তো, এবং সেই দৃষ্টিভঙ্গি যদি আমাদের না থাকে যে একটি মেয়েকে সারা রাত কাজ করার পরে তাকে একটা ম্যাট্রেস বিছিয়ে সেমিনার রুমে গিয়ে বিশ্রাম করতে হবে, যে নার্সরা ডিউটিতে আসছেন তারা যে চেঞ্জ করবেন, তারা যে ডিউটি দেবেন, তাদের যদি 15 মিনিট বিশ্রাম নিতে হয়, তাদের সেই জায়গাটা আছে কিনা। তো এই বোধটা যদি না হয় এবং আজকের এই ঘটনাটা যদি আরেকটা পলিটিক্যাল ঠোকরাটুকরিতে পরিণত হয়, তাহলে আবার আমরা দেখব যে আমরা হতাশভাবে দেখব যে এর থেকে কিছুটা একটা বাজার গরম হবে, কিছুটা উত্তেজনা হবে, একটা অসহায় মেয়ে, তার পরিবার একেবারে বিধ্বস্ত হয়ে গেল, কিন্তু আখেরের আমাদের কিছু লাভ হবে কিনা সেদিকে কিন্তু আমাদের একটা দৃষ্টি রাখাটা খুব দরকার। একদমই তাই, অর্থাৎ এত বড় বড় মাথা রয়েছে যেখানে, যাদের ওপর এত গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সেই মাথারা আদৌ কি কোনো রকম ভাবে নজর রাখছে এই গোটা পরিস্থিতির দিকে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার, তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে সরাসরি।